নিজের পায়ে নিজেই কুড়োল মারা, এই কথাটা অনেকেই শুনেছ। সেই কাজটাই আজকে আমি করলাম। নিজের জন্যেই সাংঘাতিক একটা কাজ নিয়ে এসে পড়েছি। আজকালকে জমানায় এটাকে সাংঘাতিক কাজই বলা চলে, কিন্তু আগের দিনে এটা ছাড়া রান্নাবান্না সম্ভব না। এখনের দিনে তো অনেক কিছুই এটার উপায় আছে। আগের থেকে আমি যত রান্নাবান্না করতাম সব বাটা মশলা দিয়েই করতাম। তারপর একদিন আমার শিলটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর থেকে আমি আর বাটা মশলা দিয়ে করতে পারতাম না। সেই প্যাকেট মশলা দিয়ে করতে করতে এখন আমার আর অভ্যেস হয়ে গেছে, প্যাকেট মশলা দিয়েই কাজ চালাচ্ছি। শিলনোড়াটা একটু বালি দিয়ে ঘষা মাজা করে নিচ্ছি। এটা নাকি প্রথমে একটু ঘষা মাজা করে নিলে ভালো হয়, তাই বালি দিয়ে পুরোটাকে আমি একটু মাজা ঘষা করে নিচ্ছি। আগে দেখতাম মা যখনই রান্নাবান্না বসাতো উনুন ধরিয়েই মশলা নিয়ে বসতো। সেই হলুদ, আস্ত হলুদ বাটা থেকে শুরু করে লঙ্কা বাটা থেকে শুরু করে যাই করতো সব কিছুই বাটা মশলা দিয়ে করতো। সেই কি অপরূপ স্বাদ, সেই স্বাদের আর তুলনা হয় না। আর এখন তো আমরা প্যাকেট মশলা দিয়ে কোনো মতে কাজ চালিয়ে নিচ্ছি, কিন্তু ভাবলাম রান্নাবান্না যখন করছি তাহলে একটু ভালো করেই খাই না। তাই এবার আমি আবার প্ল্যান করলাম যে একটা শিলনোড়ার ব্যবস্থা করাই যাক। আমি আবার যা করি একটু সুন্দর করে করতে চেষ্টা করি। তেমন সুন্দর না হলেও আমার যথাসাধ্য মতন সুন্দর করে করার চেষ্টা করি, যেই কাজটাই করি। তা ভাবছি এখন যখন রান্নাবান্নাই আমার সঙ্গী, তাহলে রান্নাবান্নাটাই একটু সুন্দর করে করি না। শীতের সবজিতে জুড়ি মিলাতে এসে পড়েছে বড়ি। বড়ি না হলে শীতের তরকারি তেমন মুখে রুচি ওঠে না। বড়ি হলে মনে হয় এমনিতে তরকারিটা স্বাদ হয়ে যাবে। আজ করব লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে আর বড়ি দিয়ে ঘন্ট। তাই আমি মাছের মাথাটা প্রথমে সাঁতলে নিলাম, তারপর তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে লাউটাকে এবার আমি একটু মানে হলুদ নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। এতে একটুখানি মজে যাবে। তারপর দিয়ে দেব এতে বড়ি আর মাছের মাথা। ভালো করে নাড়াচাড়া করে এটাতে একটু চিনি আর ধনেপাতা দিয়ে, আর আমি আজকে যেহেতু শিলনোড়া প্রথম ব্যবহার করছি, তাই আমি এটাকে একটু তরকারিতে স্বাদ বাড়ানোর জন্য সাদা জিরে ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে নিলাম। সেই জিরেটাই, ভাজা জিরেটাই আমি এটা উপরে ছিটিয়ে তারপর ঘন্টটাকে নামিয়ে নেব। এই ভাজা জিরে গুঁড়োর গন্ধটা তরকারিতে খুবই ভালো লাগে। আগে আমি যখন মশলা গুঁড়ো করতাম তখন আমার আশেপাশে ফ্ল্যাটে যারা থাকতো ওরা এসে আমাকে জিজ্ঞেস করতো, কী মশলা করছো, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন আমি ওদেরকে এই কথাটা বলতাম। আমার পাশের ঘরে একজন কাকিমা ছিলেন, উনি বললেন যে এইভাবে মশলা ভাজা করে খাস না, তুই যদি এভাবে খাস তাহলে তোর গ্যাস অ্যাসিডের প্রবলেম হবে। গ্যাস অ্যাসিডের প্রবলেম তো আমার আগে থেকেই ছিল, তাই অনেক বছর আর আমি বাদ দিয়ে দিয়েছিলাম এই ভাজা মশলাগুলো খাওয়া। তাই আমি শিলনোড়ারও ব্যবস্থা আর করিনি। ভেবেছিলাম ওই কাঁচা মশলা যেগুলো প্যাকেট গুঁড়ো মশলা পাওয়া যায় সেগুলো দিয়ে রান্নাবান্না করে খাবো। অনেক বছর হয়ে গেল, এখন আর মনে হচ্ছে যে না, মাঝে মধ্যে একটুখানি আলাদা করে রান্নাবান্না করার জন্যই শিলনোড়াটাকে আমি আনলাম। আর যেহেতু একটু প্রথম আমি শিলনোড়াটা ব্যবহার করছি, তাই বেশি বেশি কিছু করব না। শুধু ওই সাদা জিরেটাই ড্রাই রোস্ট করে গুঁড়ো করে তরকারিতে আমি দিয়ে দেব। এটা দেওয়ায় পুরনো দিনের তরকারির কথা মনে পড়ে গেল। এইভাবে আগে মা সাদা জিরে দিয়েই গুঁড়ো করে দিয়েই লাস্টে তরকারিতে দিয়ে নামিয়ে নিত। সেই গন্ধটাই আজকে যেন তরকারিতে আমি পেলাম। মায়ের হাতের স্বাদ তো বলবো না, কারণ তেমন হয়ও নি, কিন্তু এটাতে ওই গন্ধটা আমি পেয়েছি আজকে তরকারিতে। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, কিছু গন্ধ মনে হচ্ছে? বলল যে হ্যাঁ, কিছু একটা গন্ধ পাওয়া যাচ্ছে যেটা ভালো লাগছে। তারপর আজকের তরকারিগুলো এভাবেই আমি রান্নাবান্না করে নিলাম জিরে গুঁড়ো ছিটিয়ে। তোমরা যারা জিরে এইভাবে ড্রাই রোস্ট করে খেয়ে থাকো তারা তো জানোই এটার স্বাদ, আর তা না হলে একদিন একটুখানি করে খেয়ে দেখো। আজকে তরকারিটা একটু আলাদাই হয়েছিল, কারণ আজকালকে ধনেপাতার গন্ধ আর তেমন পাওয়া যায় না, কিন্তু এই জিরে গুঁড়োর গন্ধটা তরকারিতে পাওয়া যায় আর ভালোও লাগে খেতে। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।